অর্ণব তো অসুস্থ, আজকে আসবে না। আচ্ছা, এখানে যে কোয়ারি আর লিঙ্কটা করে ফেলি সিএসএস স্টার্ট ডট সিএসএস স্ক্রিপ্ট এসআরসি জেএস, প্রথম লাইব্রেরি ফাইলটা নিয়ে আসি, আবার স্ক্রিপ্ট লিখি জেএস কাস্টম ডট জেএস। ওকে, এখন এখানে যে কাজ করব সেটাই আমাদের কাজ করবে। যেমন আমি কনসোল ডট লগ করে দেখি যে কাজ করে কিনা। যে কোয়ারির ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখা যায়, কোনো অসুবিধা নেই। যে কোয়ারি তো জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, সো র জাভাস্ক্রিপ্ট যদি যে কোয়ারি আপনি ইনসার্ট করার পরেও যদি লিখেন সেটাও কাজ করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, রেসপেক্ট করে কনসোলে যাই। হ্যাঁ, চলে আসছে। এখন হলো আমরা চাইছিলাম যে ওই জানুয়ারি ফেব্রুয়ারি কথাগুলো কেমনে নিয়ে আসে, বা ওটা নিয়ে আসার সহজ উপায় কি। তো ওটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ম্যানুয়ালি লিখতে হয় প্রথম। যেমন আপনি একটা ভেরিয়েবল নিলেন, নাম দিলেন মান্থ, সমান সমান এইখানে অ্যারে আকারে লিখে দিতে পারেন। যেমন সংক্ষিপ্ত করে লিখি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ হ্যাঁ এই তো লিখেই ফেলছি, ডিসেম্বর। ওকে, এখন যদি এটাকে আমি ডকুমেন্ট রাইট করি বা কনসোল লক করি, সবগুলোই তো দেখাচ্ছে, সবগুলোই দেখাচ্ছে। সো এখন আমি সবগুলোকে দেখাবো, কিন্তু অন্যভাবে দেখাবো, একটু অন্যভাবে দেখাবো। দেখেন, আমি যদি কনসোল লক করি, প্রথমে এভাবেই দেখাই, কনসোল ডট লক করি মান্থ, তাহলে কি কি আউটপুট দেখাবে? টোটাল একটা অ্যারে দেখাবে আমাকে, টোটাল অ্যারে দেখাবে, অ্যারের ভ্যালুগুলো এভাবে দেখাবে আমাদেরকে। সো আমরা চাচ্ছি যে অ্যারের প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদাভাবে দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটা আইটেমকে দেখাবে আলাদা আলাদা, মানে যেই কয়টা অ্যারে থাকবে সেই কয়টা লুপ চলবে, আর প্রত্যেকটা লুপের ভিতরে ওই আইটেমগুলোকে নিয়ে আসবে সে, এরকম চাচ্ছে। সো এটার জন্য আমাকে ফর ইচ লুপ চালাইতে হয়। ফর ইচ লুপ চালানোর জন্য একটা অ্যারে প্রয়োজন হয়, বুঝতে পারছেন কিভাবে? ফার্স্ট অফ অল আপনি আপনার যে অ্যারে, সেই অ্যারের নামটা লিখবেন, দেন ডট ফর ইচ। ফর ইচ দিয়ে এইখানে প্রথমে আপনি কি করবেন, ফাংশন লিখতে হবে একটা, অ্যানোনিমাস ফাংশন। ক্লিয়ার? প্রথমে ভেরিয়েবলের নাম, তারপরে ফর ইচ, তারপরে একটা অ্যানোনিমাস ফাংশন বা নামলেস একটা ফাংশন দিতে হবে। এটা আবার পিএইচপি এর ক্ষেত্রে একটু আলাদা, ফর ইচ লুপ। এখানে এই যে ফাংশন, এই ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেট, এইখানে আপনি একটা ভেরিয়েবল নেবেন, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারেন। জাস্ট একটা নাম লিখলে সেটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করে নেবে। যেমন এখানে আমি লিখলাম আইটেম, জাস্ট আইটেম লিখলাম, তার মানে আইটেমটা একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছে। আর এই ভেরিয়েবলের ভিতরে এইখানে যে ভ্যালুগুলো, সে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা ভাবে চলে আসছে। ক্লিয়ার? এখানে আইটেম লেখার মানে হলো কেমন জানি, আমি এভাবে লিখলাম আইটেম সমান সমান জানুয়ারি, আবার আইটেম সমান সমান ফেব্রুয়ারি। ক্লিয়ার? এভাবে সবগুলো চলে আসছে। এখন যদি আমি কনসোল লক করি,
এটাকে নিয়ে যাই, ডুপ্লিকেট করি। সব মান্থ না লিখে আমি যদি লিখি আইটেম, দেখে কি আসে। রিলোড করি, খেয়াল করছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে চলে আসছে, এটা কিন্তু অ্যারে না, আলাদা আলাদা চলে আসছে। ক্লিয়ার? এখন দেখেন আমি কিভাবে কাজগুলো করি। এটা আমরা সরাসরি HTML লিখতে পারতাম, যেহেতু আপনারা একটু অ্যাডভান্স বুঝেন এখন, এখানে আমরা করে ফেলি। আমি HTML এর ভিতরে সিলেক্ট নিলাম, নেম দরকার নেই, নেমটা লাগে হচ্ছে আপনার যখন এটা নিয়ে যখন বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করা হয়, PHP নিয়ে কাজ করা হয়, তখন এই নেম অ্যাট্রিবিউটটা লাগে আমাদের, নেমের মাধ্যমে ইনফরমেশনগুলো নিতে হয়। সাপোজ সিলেক্ট মান্থ, এর ভিতরে আমি অপশনগুলো লিখলাম না, এখানে ফেলায় রাখলাম এই অবস্থায়। খেয়াল করেন কিভাবে তৈরি করি। এখন এইখানে ডকুমেন্ট ডট, আচ্ছা আমরা তো যে করে লিখতে পারি, আমরা যে করে যে লিখি সহজ হবে না। আইডি কপি করি, সিলেক্ট মান্থ। ক্লিয়ার? এর ভিতরে কি করব, ওই যে মনে আছে অ্যাপেন্ড ফাংশনের ভিতরে কি করব, একটা ভেরিয়েবল এখানে পাস করে দেবো। সাপোজ সহজে করতেছি, ভেরিয়েবল পাস করে দেবো। যেমন করে দিলাম যে মাই মান্থ, জাস্ট একটা নাম দিলাম। আর এই মাই মান্থের ভিতরে যা দেবো তাই তো আমার অ্যাপেন্ড হয়ে যাবে। হ্যাঁ চলে আসে। আর অ্যাপেন্ড হবে কয়বার, যতবার মানে এই ফর ইচ লুপ যতবার চলবে ততবার অ্যাপেন্ড হইতে থাকবে। মনে আছে? যতবার ফর ইচ লুপ চলবে ততবার অ্যাপেন্ড হইতে থাকবে। আচ্ছা, এখানে আমি এই ভেরিয়েবলের ভিতরে সমান সমান দেখেন কিভাবে লিখি। এখানে বলে দিলাম অপশন প্লাস প্লাস, এখানে করে দিলাম আইটেম। বুঝতে পারছেন? এই অপশন ওপেনিং ট্যাগটা আগে নিলাম, ক্লোজিং ট্যাগটা আগে নিলাম, পরে নিলাম, মাঝখানে এই আইটেমটা বসাই দিলাম। তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে পুরোটা রাখলাম একটা ভেরিয়েবলের ভিতরে। তো এখানে একটা লেফট বা কিছুটা লিখতে হবে, ভেরিয়েবলের ভিতরে লিখলাম। এরপরে সিলেক্ট মান্থ, এটাকে আমি সিলেক্ট করে তার ভিতরে অ্যাপেন্ড করে দিলাম এই ভেরিয়েবলটা। তার মানে যেহেতু ফর ইজ লুপের ভিতরে লিখছি, তার মানে এখানে যে কয়টা আইটেম আছে সেই কয়বার লুপ চলবে, সেই কয়বার অ্যাপেন্ড করবে, প্রত্যেকটা অ্যাপেন্ডের ভিতরে আইটেমটাকে বসাই দেবে। আচ্ছা, ভেরিয়েবলের ডান পাশে যা রাখবো তাই কি ভেরিয়েবলের সব ধরে নেবে? তাহলে যদি দুই লাইনে হয় তখন কোনো অসুবিধা নেই, 2 লাইন কেন, আপনার 100 লাইন হলেও কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। শুরু শেষ নাই, শুরু শেষ আছে, এটা আপনার বুঝে নিতে হবে যে কোথায় শুরু কোথায় শেষ। যেমন আপনি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যারে আপনি অ্যাসাইন করতে চান, সেই ক্ষেত্রে কি করি আমরা, সাপোজ এখানে নাম দিলেন অ্যারে সমান সমান থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি এন্টার দিয়ে নামাই দিলেন, এখানে আপনি অনেক অ্যারে লিখলেন। তো বুঝে নিতে হবে এটা আমার শুরু, সুতরাং যেখানে শেষ সেখানে আমার ভেরিয়েবলটা শেষ। মানে বেশি হলে আমাদেরকে এরকম অ্যারে নিয়ে তারপরে ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে। যেভাবে কাজ করেন, একটা ব্র্যাকেট উদাহরণ দিলাম, যখন যেখানে যেভাবে কাজের প্রয়োজন হয়। আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন রাখতে পারি, একটা অ্যারে রাখতে পারি, একটা অবজেক্ট রাখতে পারি, ঠিক আছে, টোটাল কাজটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকায় রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেভ করি, রিলোড করি, আসছে? কেমনে আসলো? জাদু। এখানে শুধুমাত্র সিলেক্ট বানায় রাখলাম, ভিতরে সবকিছু আমি অ্যাপেন্ড করে দিলাম, এই যে অ্যাপেন্ড করে দিলাম। যে করেতে করছি অনেকটা মানে সহজ, অনেক সহজ, এটা একটু মাথা খাটালে বুঝতে পারবেন। জাভা স্ক্রিপ্টে করলে একটু কঠিন মনে হতো। আচ্ছা,
এবার আমরা কি দেখবো আজকে কি জানি দেখলাম আমরা, এটা ছিল আমাদের ফর ইচ লুপ। মনে রাখবেন ফর ইচ লুপটা আমাদের প্রায় কাজে লাগে। ফর ইচ লুপ তৈরি করার আরো কিছু নিয়ম আছে, এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম, ঠিক আছে। আবার ফর লুপ দেখাইছিলাম না, ফর লুপ, এই ফর লুপেরও আরো দুইটা নিয়ম আছে, কিন্তু আমি যেটা দেখাইছি ওটা ছিল একদম সহজ একটা ইজি একটা উপায়। তো শুধুমাত্র এটার উপরে ক্ষান্ত থাকেন না, একটু ঘাটাঘাটি করে এদিক ওদিক শিখে নিয়ে, বাট আপাতত আমি সহজটা দেখা দিচ্ছি। আমরা আজকে কাউন্টার প্লাগইন নিয়ে একটু কাজ করি, দেখি কাউন্টার প্লাগইন নিয়ে কাজ করতে পারি কিনা। সো কাউন্টারের ভিতরে দুই ধরনের কাউন্টার আছে আমরা জানি, একটা আছে কাউন্টার আপ আর একটা আছে কাউন্ট ডাউন, তাই না? সো আমরা কাউন্টার আপ নিয়ে একটু কাজ করি। গুগলে সার্চ দেন jQuery কাউন্টার আপ প্লাগইন, এক গিটহাবের একটা লিংক দেওয়া আছে, গিয়ে দেখি কেমন। আচ্ছা এখানে দেখেন ডেমো দেওয়া আছে, আমরা ডেমোটাকেও নতুন একটা ট্যাবে ওপেন করি। আমরা এরকমই কিছু চাচ্ছি, স্ক্রল করে যে বরাবর আসবো, আমরা এখানে যে ভ্যালু দেবো সেই ভ্যালুটা আসবে, ওকে, এটা চাচ্ছি। সো যখন আপনারা গিটহাব নিয়ে কাজ করবেন, গিটহাবে থেকে ডাউনলোড করে কাজ করবেন, তখন এখানে গিয়ে ক্লিক করবেন, দেন ডাউনলোড জিপ। গিটহাবটা হচ্ছে একটা ডিরেক্টরি বলতে পারেন, বা সহজ ভাষায় একটা অনলাইনের হার্ড ডিস্ক, যেখানে আপনি বিভিন্ন কোড রাখতে পারেন, বুঝতে পারছেন? আপনার প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট রাখতে পারেন, বিভিন্ন কোড রাখতে পারেন। গিটহাবের নিয়েও কাজ করা ভালো। সুবিধা কি? অনেক সুবিধা আছে। গিটহাবে অনেক সুবিধা, ডেভেলপারদের জন্য অনেক উপকারী। আচ্ছা, আমার এখান থেকে আপনি চাইলে এই বেচারা যেমন একটা প্রজেক্ট করে এটা আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে, যে আমি একটা প্রজেক্ট করে রাখছি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আপনি এরকম অন্যের উপকারের জন্য করতে পারেন, এখানে কাজ করতে পারেন। অথবা যদি চান যে না আমি আমার প্রজেক্টটা হেফাজত করে রাখবো, অন্য কেউ দেখবে না, সেটাও করে রাখতে পারেন, এখানে সবই করা সম্ভব। যাই হোক, আমরা ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করার পরে এখান থেকে আমাকে ডকুমেন্টেশনটা পড়তে হবে। তো ডকুমেন্টেশন সম্পর্কে যেটা আমি আগে বলছিলাম যে ডকুমেন্টেশন কখনো একরকমের হয় না, ঠিক আছে। যেমন একটা বিষয় যদি 5 জনকে বোঝাইতে পারেন, 5 জন 5 রকমের বোঝায়। ডকুমেন্টেশনটা হলো যে তৈরি করেছে সে তার মতো করে আপনাকে বোঝাই দিচ্ছে এটা কেমনে ব্যবহার করতে হবে। তো ডকুমেন্টেশন কোনো নির্দিষ্ট নিয়ম নাই, দেখে বুঝে নিতে হবে। তারপর আমরা দেখি যে এখানে কি কি বলছে তারা। এখানে বলছে যে এটা যদি ব্যবহার করতে চান, হাবি যেমন কিছু আছে, তাহলে আপনাকে ইন্টিজার নিয়ে কাজ করতে হবে, ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, আর ফরম্যাটেড নাম্বার নিয়ে কাজ করতে পারেন। 3 ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে হবে। টোটাল মোট কথা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। সংখ্যাটা 3 ধরনের হতে পারে, দশমিক ছাড়া একদম প্লেন সংখ্যা, দশমিক যেটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট, মনে আছে বলছিলাম, ফ্লোটিং বলা হয়, অথবা ফরম্যাটেড নাম্বার, এই যে 3টে সংখ্যা পরপর কমা। এছাড়া অন্য কোনো কিছু যদি রাখেন তাহলে কিন্তু কাজ করবে না। আমরা প্র্যাকটিক্যালি আরো ভালো করে দেখে আসবো। কিছু ফিচার বলে রয়েছে, চাইলে পড়তে পারেন, না চাইলে ফারাই দিতে পারেন। রিকোয়ার্স বলে রয়েছে waypoint.js, তার মানে এই প্লাগইন নিয়ে যদি কাজ করতে চান তাহলে waypoint.js নামে আরেকটা প্লাগইনকে লিংক আপ করে রাখতে হবে। ভালো, নতুন একটা জিনিস শিখলেন। অনেক প্লাগইন আছে এরকম, যেমন jQuery প্লাগইন বলতেই আমার jQuery লাইব্রেরি ফাইলের উপর ডিপেন্ডেন্ট, সেটা যদি না হয় আমরা প্লাগইন গুলো ব্যবহার করতে পারি না। কিছু কিছু প্লাগইনও এরকম আছে সেই একটা প্লাগইন আরেকটা প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ওয়াই পয়েন্টার কি কাজ করে আমরা ডেমোটা আরেকবার দেখে আসি। ওয়াই পয়েন্টার কাজ হলো স্ক্রলকে হ্যান্ডেল করা। যত সময় পর্যন্ত দেখেন নিচে কিন্তু আরো সংখ্যা আছে, যত সময় পর্যন্ত স্ক্রল না করতেছে সেই সংখ্যার ভিতরে এই প্লাগইনটা এক্সিকিউট করতেছে না। এই স্ক্রলটা হ্যান্ডেল করে ওয়াই পয়েন্ট, আর এই প্লাগইনটা হ্যান্ডেল করে এই কাউন্ট
মানে কাউন্টার আপ 0 থেকে উপর পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এখন তো ভাবতে পারেন যে তাহলে আমি চাচ্ছি না যে স্কুল করার পর হবে, সে এমনি এমনি হয়ে যাক, ওয়াই পয়েন্ট আমি ব্যবহার করবো না, সমস্যা কোথায়? না করলে কাজ হবে না, ঠিক আছে? ওয়াই পয়েন্ট দিয়ে এটা তৈরি করা, তো আপনার এটা চাইতেই হবে, এভাবে কাজ করাইতেই হবে। এরপরে ইনক্লুড করতে হবে কি কি, দেখেন বলে দিচ্ছে ওয়াই পয়েন্টটা ইনক্লুড করতে হবে আর কাউন্টার আপ ডট মিন ডট জেএসটা ইনক্লুড করতে হবে। কোনটা কোথায় পাবো? ওয়াই পয়েন্টটা আমার ডাউনলোড করে নিতে হবে, আর কাউন্টার আপ তো সে এখানে দিয়ে দেবে তার প্রজেক্টের ভিতরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে যেই ফাইলটা আরেকটা ফাইলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ওই মানে যে ফাইলটা মূল যার উপরে ডিপেন্ড করা হয়েছে সেটা সবসময় উপরে লিখতে হয়। যেমন যে কোয়ারি সবার উপরে লিখতে হয়। ক্লিয়ার? এখানেও দেখেন ওয়াই পয়েন্টটা কিন্তু আমার কাউন্টার অফ ডট মিন ডট জিএসএস এর উপরে। ক্লিয়ার? সো উপরে লিখতে হয়। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনাকে এখানে তারা নিচে লিখে দেয় যে তারা অন্য কোনো ভাবে ডিপেন্ডেন্সি রক্ষা করছে, অর্থাৎ সোজা কথা হলো এখানে যেভাবে তারা স্ট্রাকচার সাজায় দিবে সেভাবে আমাকে লিখতে হবে, অন্যথায় কিন্তু কাজ করবে না, প্রবলেম করবে। ওকে, এরপরে HTML CSS যে কোয়ারি যেটা আমরা গত ক্লাসে দেখে আসছি কিভাবে কি করতে হয় না হয়, যে কোয়ারি কিভাবে লিংক আপ করাতে হয় সবকিছুই ব্যবস্থা করে আসুন। এখানে দেখেন হ্যান্ডেল করার জন্য আমরা অবজেক্ট পেয়ে গেছি। ওকে, সো ফার্স্ট অফ অল যে কোনো প্লাগইন নিয়ে কাজ করার আগে প্লাগইনটা ডাউনলোড করে হুটহাট কাজ করা শুরু করবেন না, এটা বোকামি। অনেক সময় দেখা যাচ্ছে যে এমন একটা জিনিস করে ফেললেন যে আপনার মূল ডিজাইনটা ভেঙে চলে নষ্ট হয়ে যাচ্ছে। আগে ডকুমেন্টটা পড়বেন, পড়ে বুঝবেন যে কি বলতে চাচ্ছে, কিভাবে ব্যবহার করতে বলতেছে, দেন কাজ শুরু করবেন। ক্লিয়ার? এরপরে যখন 8-10টা প্লাগইন নিয়ে যখন নাড়াচাড়া করার অভ্যাস হয়ে যাবে তখন এত ডকুমেন্টেশন পড়া লাগবে না। যেমন আমি তো এগুলো জীবনেও পড়িনি, জাস্ট দেখে দেখে বুঝে ফেলতেছি এখানে এগুলোই বলবে। ক্লিয়ার? আচ্ছা, চলেন তাহলে কাজ শুরু করি। লিংক আপটা করাই ফেলি। কাউন্টার অফ মেন ডট জেএস এর লিংক আপ করাইতে হবে। এখান থেকে যাই, এই যে কোয়ারি কাউন্টার অফ ডট মেন ডট জেএস। আচ্ছা, এখানেও একটা কথা বলে রাখি যে যারা ভালো ডেভেলপার, যারা ঠিক আছে এক্সপার্ট ডেভেলপার, যারা যারা এই ধরনের প্লাগইন যখন তৈরি করে তখন তারা প্রায় সময় দেখা যাচ্ছে দুইটা ভার্সন তৈরি করে। একটা ভার্সন তৈরি করে যে কোয়ারি ভার্সন, আর একটা করে র জাভাস্ক্রিপ্টের ভার্সন, দুইটা তৈরি করে। এই ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে একটু হুঁশিয়ার হয়ে ব্যবহার করতে হয়। যদি কখনো দেখেন যে কোনো প্লাগইনের শুরুতে যে কোয়ারি ডট কাউন্টার ডট মিন ডট জেএস আছে আর আরেকটা আছে নরমাল, তখন বুঝে নেবেন যে একটা নরমাল আর একটা যে কোয়ারি ভার্সন। আমরা যে কোয়ারিটা নিয়ে কাজ করবো, বুঝতে পারছি? আচ্ছা, আর যদি মানে সরাসরি যে কোয়ারি লেখা থাকলে তো কোনো অসুবিধা নেই, আর যদি না থাকে তখন একটু খুঁজে বের করে নিতে হয় যে কোনটা আসলে যে কোয়ারি ভার্সন, কোনটা নরমাল ভার্সন। এটাও ভয়ের কোনো কারণ নেই, এটাও আপনারা পেয়ে যাবেন, মানে পারবেন 2-4টা প্লাগইন ব্যবহার করার পরে, ইজি। সেটাকে কপি করি, কপি করে পেস্ট করলাম এখানে। লাইব্রেরি ফাইল সবার উপরে, তারপরে এটা, আর কাস্টম ডট জেএস সবার নিচে, স্ক্রিপ্ট জেএস। ওকে, আর বাকি রইল আমার আরেকটা লিংক আপ করানো, ওয়াই পয়েন্ট। এখানে তারা লিংক দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। এই যে এটা হচ্ছে আমার ওয়াই পয়েন্ট। এখান থেকে আমরা গিটহাবে গিয়েও ডাউনলোড করতে পারি, সরাসরি ডাউনলোড করতে পারি। ওকে, ডাউনলোড করলাম। ওকে, ওয়াই পয়েন্টটা খুব পপুলার একটা প্লাগইন। অ্যাসেটসে যাই, পেস্ট করলাম, এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, এখানে কই ফাইল তো নেই, হাবিজাবি অনেক কিছু দিয়ে দিয়েছে তারা। LIB তে ফার্স্ট এখানে ঢুকি দেখি এখানে পাই কিনা। এখানে দেখেন jQuery.ypoint.js, jQuery.ypoint.min.js, পাইছেন না? এটা না পাইলে আমরা এটাই ঢুকতাম, এটা না পাইলে আরেকটা ঢুকতাম।
খুঁজে খুঁজে দেখতে হবে। সো আমরা মিনিফাইড ভার্সনটা নেই, আমরা কোনো এডিট মিনিট করব না। পেস্ট করলাম, স্ক্রিপ্ট src.js wiper.js, সেভ করি। প্রথম কাজ আমার কমপ্লিট, প্রথম কাজ আমার কমপ্লিট। সেকেন্ড কি বলছে, HTML এর স্ট্রাকচার তৈরি করতে বলছে। আমি কপি করলাম এটা, যে অবস্থা আছে থাক, এটা পেস্ট করলাম। ক্লিয়ার? এখানে দেখেন একটা ক্লাস ব্যবহার করা হয়েছে কাউন্টার, অর্থাৎ যে ট্যাগটার সাথে আপনি এই কাউন্টার আপটা ব্যবহার করবেন, ওই ট্যাগের ভিতরে এই সংখ্যা ছাড়া অন্য কোনো কন্টেন্ট থাকতে পারবে না, জাস্ট সংখ্যাই থাকতে হবে, অন্য কিছুই থাকা যাবে না। সাপোজ অনেক সময় আমরা চাইতে পারি যে আমার প্রাইস হচ্ছে $100 এরকম থাকবে, সেক্ষেত্রে 100 টাকা আমি কাউন্টার আপ করতে চাই। কি করবেন, এই বলে দিয়েছে দেখেন, ডলারটাকে আলাদা স্পেনে রাখবেন আর সংখ্যাটাকে আলাদা স্পেনে রাখবেন। ক্লিয়ার? এক স্পেনে রাখলে কিন্তু আর কাজ করবে না। ওকে, এখন এই যে কোয়ারি এই লাইনটাকে কপি করেন, এটা হচ্ছে আমার কাউন্টার আপ প্লাগইনটাকে রান করানো, যেমন ফাংশন রান করি আমরা। কপি করলাম, কাস্টম জেএসএস এর ভিতরে পেস্ট করলাম। কাউন্টার নামে একটা ক্লাস দেওয়া আছে, এখানেও এই কাউন্টার নামে ক্লাস দেওয়া আছে। ক্লাসটা যেখানেই পাবে সেখানে তারা কাজ করাইবে। সেভ করি, রিলোড করলাম, কাজ করে। এখন তো আমাদের স্ক্রল করার মতো ক্ষমতা নেই, এই জন্য আমরা স্ক্রল করে দেখাইতে পারতেছি না, বাট কাজ করতেছে, স্ক্রলও কাজ করবে। ইন্সপেক্ট করবেন, কনসোলে যাবেন, দেখবেন যে এখানে কোনো এরর টেরর আছে কিনা। যেহেতু কোনো এরর টেরর কিছুই নাই, তার মানে ঠিকঠাক মতো কাজ করতেছে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এখন আপনার ইচ্ছা মতো সিএসএস দিয়ে আপনি এটাকে যা খুশি তাই করতে পারেন, কালার দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সবকিছু করতে পারেন। ওকে, এরপরে যদি আমরা চাই এর ভিতরে কিছু, এই যে দেখেন টাইমগুলোকে আমার মতো করে হ্যান্ডেল করব। ওকে, এখানে তো দুইটা টাইমে হ্যান্ডেল করার প্রয়োজন হতে পারে, এছাড়া তো কিছু নেই। একটা হচ্ছে ডিলে কত সময় পরে শুরু হবে, আর একটা হচ্ছে কত সময় ধরে চলবে, এই তো। আমি দুই লাইনকে কপি করি, কপি করে অবজেক্ট আকারে, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন অবজেক্ট আকারে চেঞ্জ করা লাগে। ডিলে দিয়ে দিলাম আমি 1 সেকেন্ড, টাইম দিয়ে দিলাম আমি 3 সেকেন্ড। সেভ করি, দেখি কি হয়। এক সেকেন্ড করে একটু ডিলে হচ্ছে, ঠিক আছে? একটা থেকে আরেকটা চেঞ্জ হইতে 1 সেকেন্ড সময় লাগতেছে। ডিলে এত সময় না, 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 1s দিলে হবে না, এখানে টাইমটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এটাই ভালো লাগতেছে, 3 সেকেন্ড ধরে চলতেছে। ক্লিয়ার? সো একটা আমরা শিখে ফেললাম, এটা আপনারা চাইলে যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। সো এরপরে কি আছে, jQuery ফিল্টার প্লাগইন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। কাউন্টার আপটাও লাগবে, ফিল্টারটা ম্যাক্সিমাম আপনার প্রজেক্টেই কাজে লাগে। ক্লিয়ার? সো গুগলে সার্চ করেন jQuery ফিল্টার প্লাগইন লিখে সার্চ দেন। এই যে একটা আছে আইসোটপ নামে একটা আছে, jQuery স্ক্রিপ্টের ভিতরে যেতে পারেন, এই ধরনের। এটা খুবই পপুলার একটা প্লাগইন এটা, বাট এটা ব্যবহার করা একটু জটিল, একটু জটিল ব্যবহার করা। এটা নিয়ে অনেক কাজ করা যায়, অনেক কাজ করা যায়। এটা আমি আপাতত দেখাবো না, আমি আপনাদেরকে আরেকটা দেখাবো যেটা দিয়ে প্রায় এরকম কাজ করা যায়।
কিন্তু সেটা ব্যবহার করা একটু সহজ, এটা ব্যবহার করতে একটু ঝামেলা হয়। শুধু এটার নাম বলে দিলাম যেন আপনারা নিজেরা একটু ঘেটে ঘুটে দেখতে পারেন। এখানে গিটহাবে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। এটার আবার ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ভার্সন আছে এখানে। আর আরেকটা আমি দেখাবো যেটা হচ্ছে ফ্রি। এখানে গিয়েও দেখতে পারেন অনেক ধরনের প্লাগইন আছে। আচ্ছা কি করছে, এটা সুন্দর লাগে, খারাপ না। আচ্ছা আর কি আছে দেখি এখানে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য। আচ্ছা যাই হোক, এত দূরে আমার না ঘটে, বুঝতে পারছেন? আমাদের ল্যাব ক্লাস কয়টা কি হবে না? ল্যাব ক্লাস, ল্যাব ক্লাস দরকার। বাসায় বসে প্র্যাকটিস করবেন, মানে মাঝখানে গ্যাপ পাচ্ছি না আমরা। আগের দিন ধরো আমরা দেখে করতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছি। এখন মনে করেন যে ল্যাব ক্লাস দিলে ক্লাসটা ডিলে হয়ে যাবে অনেক, যদি বন্ধ হয়ে যায় কি করবেন? সে করেন না, বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বাসায় বসে প্র্যাকটিস করেন, যদি প্রবলেম হয় আমি তো বললাম প্রবলেম হলে তো আছে, ভয় নেই। জাভাস্ক্রিপ্টে তো আমি বলছি না, জাভাস্ক্রিপ্টে যদি প্রপারলি জ্ঞান নিয়ে যদি সামনে আগাইতে চান তাহলে জাভাস্ক্রিপ্টের জন্য 10টা ক্লাস ব্যয় করা লাগবে। সমস্যা হবে। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি করে দেখলাম, এটা মোটামুটি ভালো লাগলো, ফিল্টারাইজার, তাই না? বাট আগে জিনিসগুলো না বুঝলে আমাদের সামনে আরো সমস্যা বেশি হচ্ছে। এগুলো বুঝতে এটা ভালো একটা প্লাগইন। আগে আপনার তো ফিল্টারের জন্য আমরা পপুলার একটা প্লাগইন আছে যেটার নাম হচ্ছে মিক্সিটার। আচ্ছা আগেটা দেখলাম আইসোটপ নামে একটা দেখলাম, তারপরে ফিল্টারাইজার নামে একটা আছে, মিক্সিটার একটা আছে। আমি পার্সোনালি এটা বেশি ব্যবহার করি কারণ এখানে এটা হচ্ছে অনেকটা আমি একটা স্লাইডার দেখাইছিলাম না, নাম কি, সিল্ক স্লাইডার। এটা একটা সিল্ক স্লাইডারের মতো। সিল্ক স্লাইডারে যেমন আপনার সবকিছু আপনার হাতে তুলে দেবে, জাস্ট ব্যবহার করবেন। এটা ওরকম ডিজাইন সব আপনার হাতে, আপনার যা খুশি থেকে করবেন, করে জাস্ট গ্লাসটা ধরাই দেবেন, সে তার মতো মানে ফিল্টার করে নেবে। ভালো একটা ফ্যাসিলিটিস আছে এখানে, এটা আমরা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমরা এখানে ডাউনলোড করতে পারি, লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করি। আপনারা চাইলে জাভাস্ক্রিপ্ট একটু ভালো করে শিখলে এরকম মিক্সিটপ নিজে বানাইতে পারবেন, তেমন কঠিন কাজ না। আমি একটা তৈরি করছিলাম বাট খুব একটা সুন্দর হয়েছিল না, অল্প সময় তৈরি করেছিলাম তো। কোনটা? মিক্সিটপ। আচ্ছা এটা থাক, আমরা এখান থেকে চলে যাই গেট স্টার্টেড, এখানে চলে যাই। যাওয়ার পরে তারা HTML এর স্ট্রাকচার কেমন হবে, মিক্সিটপ তৈরি করতে যদি চান তাহলে আমাদের কি লাগে? আমাদের দুইটা জিনিস লাগে। একটা লাগে হচ্ছে যে যার উপর ক্লিক করলে ফিল্টারিং গুলো হবে, অর্থাৎ কিছু বাটন লাগে। আর লাগে হচ্ছে যে কিছু আইটেম, যে আইটেম গুলো আমার ফিল্টারিং হবে, তাই না? দুইটা জিনিস লাগে। তো এটা হচ্ছে আমার কন্টেইনার, তার মানে হচ্ছে যেখানে আমাদের কন্টেন্ট গুলো থাকবে। ওকে, আর এই যে হলো আমাদের সেই বাটন গুলো, যে বাটন গুলোর মাধ্যমে আমরা ফিল্টারিং করব। আর এখানে এক্সট্রা কিছু বাটন দেওয়া হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, র্যান্ডম। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো বুঝেন, এটা তৈরি করার জন্য। দেন কি বলছে, জাস্ট
এরপরে সেটাকে রান করাইতে হবে। ওকে, রান করানোর জন্য কয়েকটা উপায় তারা বলেছে, যে ES 2015 হাবিজাবি অনেক কিছু বলছে। এটা এটা হচ্ছে যে করে ভার্সন, যে করে ভার্সনের দিকে ইঙ্গিত করছে। আমরা কমন জেএস যেটা সেটাই ব্যবহার করব, এটা ব্যবহার করব। ওকে, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, বা এটা এটা একই, যেটা এটা একই। চলেন তাহলে এক এক করে করে ফেলি। প্রথমে এটা আমার লাগবে, কপি করি, কপি করে এখানে বলে দিই, পেস্ট করে দিলাম, বোঝা যায়? আচ্ছা, সো এটার নাম হচ্ছে মিক্স মিক্স। আমি একটা কাজ করি, এটাকে কিছু সিএসএস করে আসি যেন একটা অস্তিত্বে চলে আসে। নাম হচ্ছে মিক্স, উইডথ করে দিলাম আমি 200 পিক্সেল, হাইট করে দিলাম 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, এরপরে ফ্লোট করে দিই লেফট, মার্জিন করে দিই চারিপাশে করে দিই আমি 10 পিক্সেল করে। ওকে, সেভ দিলাম, দেখি আসে কিনা। চলে আসছে 4টা আইটেম। আমরা একটা কাজ করি, এখানে ক্যাটাগরি এ দেওয়া আছে। আচ্ছা থাক, আপাতত থাক, আমি দেখি পরে কি করা যায় এ নিয়ে। সেকেন্ড আমাদের লাগবে হচ্ছে বাটনগুলা। বাটনগুলো আমি কপি করি এখান থেকে। এখানে বাটনই লাগবে এটা শর্ত না, এখানে আপনি যা খুশি দিতে পারেন। শর্ত হচ্ছে এই যে একটা কথা আছে ডাটা ফিল্টার, এটা লাগবে আমাদের। ওকে, আমি বোঝাই দিচ্ছি বিষয়টা। আপাতত এটা নিয়ে কাজ করি, এখানে পেস্ট করলাম, সেভ করি। আমাদের যে ফাইলটা লাগবে ফাইলটাও নিয়ে আসি, এখান থেকে যাই আমরা ডিস্কে যেতে পারি mixetup.min.js, এটা কপি করি। এখানে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় পাবেন। ওকে, js পেস্ট করলাম, এখানে আমি লিঙ্ক আপ করাই দিই mixetup.min.js। ওকে, আমাদের মোটামুটি অনেকগুলো কাজ কমপ্লিট, জাস্ট এখন রান করালেই হয়ে যাচ্ছে। এই যে আমরা সবকিছু পেয়ে গেছি, এখন শুধু মিক্সেটাপের যে প্লাগইনটাকে রান করাতে হবে, তাই তো? এখান থেকে চলে যাই, আমরা রান করানোর জন্য বেছে নিয়েছিলাম কোনটা, এটা। কপি করি, কপি করে custom.js এর ভিতরে পেস্ট করে দিলাম। এইখানে এসে আমাদেরকে এই প্যারেন্টস এর নামটা বলে দিতে হবে। ওকে, যে আইটেমগুলো ফিল্টারিং হবে তার একটা প্যারেন্টস থাকবে, সেই প্যারেন্টস এর নামটা আমাকে এখানে বলে দিতে হবে। যেখানে এখানে যেহেতু কন্টেইনার আছে, এখানেও কন্টেইনার আছে, সো আমাদেরকে চেঞ্জ না করলেও চলতেছে। সেভ করলাম, রিলোড করলাম, হচ্ছে ফিল্টার। খুব কি কঠিন? কোনো কঠিন না, বাট করতে গেলে ঝামেলায় পড়ে যান। কেন? কঠিন কোনো কাজ না, একদম ইজি কাজ। তবে একটা জিনিস মনে রাখবেন, মিক্সিটপ নিয়ে যদি কাজ করতে চান, তাহলে যদি আপনার ওয়েবসাইটটা মাল্টি পেজের ওয়েবসাইট হয়, ঠিক আছে, তাহলে যেই পেজে আপনি মিক্সিটপটা ব্যবহার করতে যাচ্ছেন, জাস্ট ওই পেজের ভিতরে মিক্সিটপটা রান করাবেন, অন্যথায় একটা এরর আছে। যেমন ধরেন আমি দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ ইন্টারনালের মতো করবেন, আমি দেখাচ্ছি। যেমন ধরেন এখানে আমাদের পেজ আছে একটা index.html, আমি আরেকটা পেজ তৈরি করলাম, নাম দিলাম আমি page.html। ওকে, সো index.html এর ভিতরে যা কিছু আছে কপি করি, পেস্টের ভিতরে গিয়ে পেস্ট করি। পার্থক্য হচ্ছে টেস্টের ভিতরে আমার কোনো ফিল্টারিং থাকবে না, কোনো ফিল্টারিং এখানে থাকবে না, কিছুই থাকবে না। সাপোজ আমার কিছুই থাকবে না,
অন্য কোনো কন্টেন্ট আমরা এখানে বসাবো। এবার আমি এটাকে রান করি, test.html আমি রান করি, ইনস্পেক্টে যান, কনসোলে যান, একটা এরর দেখাচ্ছে, দেখছেন মিক্সডেটাপের একটা এরর দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সে এই পেজের ভিতরেও ওই কন্টেইনার নামে এই ডিপটাকে খোঁজার ট্রাই করতেছে যার সাথে মিক্সডেটাপটা অ্যাপ্লাই করা হয়েছে। যখন সে পাচ্ছে না তখনই সে একটা এরর দেখাচ্ছে। ওকে, এই জন্য যে কাজটা করবেন, এই মিক্সডেটাপটা আপনি কাস্টম সিএসএস রান না করে এটাকে কাট করে নিয়ে আসেন। কাট করে এই custom.css এর পরে বা যে কোনো জায়গায় করলেই হয়, আর একটা স্ক্রিপ্ট নেন, এখানে পেস্ট করে দেন। এখন দেখবেন এখানে কোনো এরর আসবে না, কারণ এখানে তো সরি শুধু রান করানো হলো না পুরো। আচ্ছা, আমরা এটাকে সেভ দিয়ে দিই। এখন দেখেন কোনো এরর নেই, ক্লিয়ার। আর এখানে দেখেন আমার ঠিকই কাজ করতেছে, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। এখানে যদি আমরা ইন্সপেক্ট করি কোনো এরর নেই, ক্লিয়ার। অনেকে এরর গুলোকে স্কিপ করে যায়, বাট এরর গুলো স্কিপ করা ঠিক না। এখানে সিকিউরিটি প্রবলেম থেকে যায়, অনেক সময় প্রবলেম থাকে। আচ্ছা, তো এই ছিল আমাদের মিক্সডেটাপ নিয়ে কাজ। মনে রাখেন যে এভাবে ব্যবহার করতে হয়। এরপরে যখন আমরা কাজ করতে যাব তখন আমরা আরো ইজিলি আরো সুন্দর করে বুঝতে পারবো। সেইবার দেখেন মিক্সডেটাপ নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের ডিফল্ট ভাবে ওদের HTML এর জিনিসপত্র নিলাম, আমরা আমাদের মতো করে নিব, আমাদের যা খুশি তাই আমরা নিব। কিভাবে নিব? যেমন ধরেন এরা এখানে দিছে কি বাটন, আমি বাটন রাখবোই না, আমি রাখবো হচ্ছে ULLI। এর ভিতরে যদি অ্যাঙ্কর ট্যাগ নেন নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নিতে পারেন। তো নিলে কিছু কাজ আপনাকে করতে হবে। যেমন এখানে আমি আপাতত একটা হ্যাশ দিয়ে রাখলাম, হ্যাশ দিয়ে এখানে বলে দিলাম আমি ওয়াল, আর আরেকটা ডুপ্লিকেট করলাম, কপি করি, ক্যাটাগরি এ, কপি করি, ক্যাটাগরি বি, আর একটা ক্যাটাগরি সি, তাই তো আমাদের মতো করে আমরা নিলাম। এইখানে কাজটা করতেছে হচ্ছে এই ডাটা ফিল্টার নামের অ্যাট্রিবিউটের সাহায্যে। ডাটা ফিল্টার নামে অ্যাট্রিবিউট, এটা আবার মনে করেন না যে তাহলে মনে হয় HTML এর ডাটা ফিল্টার নামে কোনো অ্যাট্রিবিউট আছে যা দিলেই মনে হয় কাজ করে, না। এই ডাটা ফিল্টারটা ওই জাভাস্ক্রিপ্ট মিক্সডেটাপ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, তৈরি করে এখানে বসায় দেওয়া হয়েছে, ক্লিয়ার। এটা কিন্তু HTML এর কিছু না, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করে এখানে বসায় দেওয়া হয়েছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার এইভাবে অ্যাট্রিবিউট তৈরি করা যায়, প্রয়োজনে আপনাকে ট্যাগের মতো তৈরি করা যায়, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এখানে আমার লাগবে হচ্ছে ডাটা ফিল্টার নামে এই অ্যাট্রিবিউটটা। আমি কপি করি, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে সেকেন্ড আরেকটা আমি নিয়ে আসি, দেখেন এইখানে ডাটা ফিল্টারের ভিতরে লেখা আছে কি ডট ক্যাটাগরি এ। তার মানে কি? তার মানে হচ্ছে যেখানে আমাদের কন্টেন্ট গুলো আছে, ফিল্টারের কন্টেন্ট গুলো আছে, তার ভিতরে ক্যাটাগরি এ নামের ক্লাস যেখানে পাবে সেটা থাকবে এই ক্যাটাগরির আন্ডারে, ক্লিয়ার। সেখানে আমি লিখে দিই ডট ক্যাটাগরি এ, অবশ্যই ডট দেবেন। এই ভুলটা অনেকেই করে, ডট না দিয়ে পরে খোঁজে কাজ করতেছে না, কাজ তো করবে না ডট না দিলে। এরপরে আমি আবার এটাকে কপি করি, আমি দু জায়গায় বসাই দিই একবারে, এখানে বি, এখানে সি, ক্লিয়ার। এই কটা আমার আর দরকার নেই, এগুলোকে ফালাই দিই। সেভ করি, রিলোড করি, কাজ করে, কাজ করে, বাট প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, দেখেন আমি যখন অ্যাঙ্কর ট্যাগের উপর নিয়ে আসতেছি নিচে আমাকে একটা লিঙ্ক দেখাচ্ছে, এই যে হ্যাশ, অ্যাট লাস্ট হ্যাশ। হ্যাশ মানে কি? হ্যাশ মানে ওখানে ক্লিক করলে আমার এই পেজে উপরে নিয়ে আসবে। সাপোজ আপনার নিচে অনেকখানি স্ক্রল করার পরে নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছেন, হ্যাশ দিয়ে রাখছেন, যখন ক্লিক করবেন পেজটা স্ক্রল হয়ে একদম উপরে চলে আসবে। খেয়াল করছেন কোনো সময়? হ্যাশ দেওয়ার মানে হচ্ছে আমি বোঝাইছিলাম মনে হয় একদিন,
পেজটা রিলোড না না, পেজ রিলোড হবে না। হ্যাশ দেওয়া মানে হচ্ছে উইদাউট রিলোড সে উপরে চলে যাবে, আর হ্যাশ কোনো কিছু না দেওয়া মানে হচ্ছে রিলোড হবে। ক্লিয়ার? এখন আমাদের উপরে চলে যায়, নরমালি এটা যাবে, এটা নিয়ম। ঠিক আছে? আমি যদি নিচে আমি ফিল্টারিং করার জন্য ক্লিক করলাম, সে মান উপরে চলে আসলো, এত প্রবলেম, আবার সব জায়গা মতো গিয়ে আবার ফিল্টারিং করতে হচ্ছে। সো কি করার, এই যে এটা হচ্ছে যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবেন তখন এই ধরনের প্রবলেম করতে পারেন। অনেক জায়গা আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতে হচ্ছে আমার ডিজাইন সুবিধার্থে। তখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট যে কার্যকারিতা সেটাকে ফালাই দেওয়া, বন্ধ করে দেওয়া। ঠিক আছে? কিভাবে? অনেক উপায় আছে। সহজ একটা উপায় হচ্ছে, ভুলে যাই মাঝে মাঝে, এই যে দেখেন, এই লেখাটাকে কপি করেন, এই লেখাটা কপি করে হ্যাশের জায়গায় লেখাটা বসাই দিবেন। কই গেল হ্যাশ? এটা হচ্ছে, এটার মানে হচ্ছে এটা র জাভাস্ক্রিপ্টে কাজটা আপনাকে বন্ধ করে দিল। জাভাস্ক্রিপ্ট, তারপরে ক্লোন, তারপরে VOILD, ভ্যালু হিসেবে দিয়ে দেবেন 0। এর মানে কি খোঁজার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যেটা দিয়ে রাখবেন। ক্লিয়ার? এই একটা পদ্ধতি, আরো পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতি দেখাই দিই আপনাদেরকে, যেটা আপনাদের ব্যবহার করতে সুবিধা হয়। দেখেন নিচে চলে আসছে, খেয়াল করছেন? এই যে আমি সেটা চলে আসছে, বাট এখন আর অ্যাঙ্কর ট্যাগের কোনো কার্যকারিতা নেই। অ্যাঙ্কর ট্যাগ দেখাচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মতোই, সব কিছু ঠিক আছে, বাট অ্যাঙ্কর ট্যাগের যে ডিফল্ট কার্যকারিতা থাকে ওটা চলে গেছে, নেই। ওকে, এই যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, একটা কাজ করি, ডুপ্লিকেট করি, বা কপি করে রাখি, এটাকে এখানে রেখে দিলাম যেন আপনারা বুঝতে পারেন এই লেখাটা। সেকেন্ড হচ্ছে, যদি যে কোয়েরির মাধ্যমে করতে চান, যে কোয়েরির মাধ্যমে যদি করতে চান, এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরেন ফার্স্টে। কিভাবে? ইউএল সরাসরি আমি ধরলাম, ইউএল এলআই এর ভিতরে যে এ, ওকে, এখানে আমি বলে দিলাম ক্লিক। যখন ক্লিক করা হবে তখন একটা ফাংশন রান হবে। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দুটো লাগবে, কিন্তু এটা ভাবেন না যে আমার তো এটাই পারতেছি, যে এটা দরকারটা কি, দুটো লাগবে কাজের ক্ষেত্রে। এখানে বলে দেবেন রিটার্ন ফলস, এতটুকু কথা বলে দেবেন, রিটার্ন ফলস। এটা লাগে অনেক সময়, যেমন আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যে অ্যাঙ্করটাকে ক্লিক করলে কোথাও না কোথাও যাবে, কন্ডিশন অ্যাপ্লাই করতে যাচ্ছেন। যদি এই কন্ডিশন পাওয়া যায়, উদাহরণস্বরূপ যে আপনি এটা ব্যবহার করবেন হচ্ছে ফর্মকে সাবমিট করার ক্ষেত্রে, আপনি বলে দিলেন যদি ইনপুট টাইপ টেক্সটের ভিতরে ইনফরমেশন পাওয়া যায় তাহলে সাবমিট হবে, আদারওয়াইজ রিটার্ন ফলস। সাবমিট বাটনের ডিফল্ট কার্যকারিতা রহিত হয়ে যাবে, যতই ক্লিক করেন ফর্মটা আর সাবমিট হবে না। বুঝতে পারছি? এই ধরনের কাজে লাগে আমাদের, একই কাজ ঠিকই দেখাক, অসুবিধা নেই, প্রবলেম করবে না। ওই অ্যাঙ্কর ট্যাগের কার্যকারিতা আর হবে না, সে উপরে নিচেও যাবে না, কিছুই করবে না। ক্লিয়ার? সো দুইটা আমরা শিখলাম। যখন আপনারা কন্ডিশন জাতীয় কাজ নিয়ে যখন পাবেন, ভ্যালিডেশন জাতীয় কাজ নিয়ে করবেন, তখন জাভা যে কোয়েরিতে যে নিয়ম দেখালাম এই নিয়মে করবেন। আর যখন আপনারা করবেন যে অ্যাঙ্করটা কোনো সময় এটা কার্যকারিতা প্রয়োজন নেই, সর্বাবস্থায় কার্যকারিতা রহিত অবস্থায় থাকবে, তখন যেটা দেখালাম যে হ্যাশের জায়গায় ওই কথাটা বসাই দেবে, হয়ে গেল। আমরা এটা সিএসএস এর কার্সর পয়েন্টার করতে পারি, করলেন, অসুবিধা নেই। তারপরে একবারে না কে বলছে ঝামেলা থাকে না, সেটা তো স্টাইল চেঞ্জ হচ্ছে। মানে কার্সর অ্যাঙ্কর কি দেওয়াই লাগবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর কি দেওয়াই লাগবে? অ্যাঙ্করটাকে অ্যাঙ্কর ট্যাগটা কি নেওয়াই লাগবে? না না, এখন এটা আমি এখানে নিয়েছি এই জন্য যে অনেক সময় আমার ডিজাইনের খাতিরে এরকম নেওয়া লাগবে।
অনেক সময় লাগবে ডিজাইনের ক্ষেত্রে। এখানে তো আমরা অ্যাঙ্কর ট্যাগ না নিয়ে যদি আমি সরাসরি এলআই এর উপরে হ্যাঁ ডাটা ফিল্টার হ্যাঁ হতো, কোনো অসুবিধা ছিল না। বাট এই ভেজালটা হবে জানিয়ে দেখে আমি করাইলাম, যেন ভেজালটা সবার মনে থাকে। ওকে, আর এটা করাটা স্ট্যান্ডার্ড, অ্যাঙ্কর ট্যাগ সহ স্ট্যান্ডার্ড। কারণ কি, কারণ হচ্ছে আমরা তো যখন এলআই দিয়ে করবো তখন সরাসরি আমরা চলে আসতেছে, বাট এই কাজটা যখন ডেভেলপার যখন কাজটা নেবে তখন উনি এটাকে অন্য লজিকে কাজ করায়, তখন সেই অ্যাঙ্কর ট্যাগের কার্যকারিতাটা রহিত করে রাখলো, সেটাকে সে খুলে দেয়, খুলে দিয়ে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠায়, ডাটাবেস থেকে তথ্য নিয়ে এখানে শো করে। ঠিক আছে, তার লজিকটা ভিন্ন। So, তার দিকে নজর রেখে মানে বেচারার সুবিধার জন্য আমাকে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করাটাই ভালো। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার ডেভেলপার ফ্রেন্ডলি কোড বলা হয়। যেমন ভাবে কোড করবে যেন ডেভেলপারের জন্য সুবিধা হয়, সে যেন বলে যে অমুক কাজটা ভালো করছে। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি বুঝতে পারলাম, দুইটা দেখলাম, একটা হচ্ছে কাউন্টার আপ, তিনটা জিনিস দেখলাম। এটা কিভাবে আনে, কাউন্টার আপ আর ফিল্টার, তিনটা জিনিস দেখলাম। আর কি দেখা যায় দেখি। পার্টিকেল, পার্টিকেলটা হচ্ছে ওই যে মাকড়সার জালের মতো থাকে, নাড়াচাড়া করলে পরিষ্কার হয়ে যায়। দেখে আসি আমরা, প্র্যাকটিক্যালি দেখে আসি, দেখতে সুন্দর লাগে। পার্টিকেল জেএস লিখে সার্চ দেন, দেখছেন? এখন আর চলে না খুব একটা, আগে এটা প্রচলন ছিল। হ্যাঁ, জাস্ট একটা স্টাইল। আমি ওটা দেখে স্যার অবাক হয়ে গেছি, মানে কিভাবে করে। মনে করেন যে আপনি কাজ করতেছেন, কারণ কাজ পাচ্ছেন না বসে বসে, তখন পরিষ্কার করবেন এখানে সময় কাটাবেন। এটা ভালো লাগে হচ্ছে আপনার ডার্ক যে ওয়েবসাইট গুলা, মানে ওয়েবসাইটের ডার্ক ভার্সন থাকে না, ডার্ক মোড, ওইখানে ইফেক্টটা যদি দেওয়া হয় একটু সুন্দর লাগে। বাকি আগে প্রচুর ব্যবহার করা হতো এটা, এখন অতটা ব্যবহার করা হয় না। তারপরও দেখাই দিই, না এখন হচ্ছে ক্লিন ডিজাইন চাই মানুষের, ডিজাইন চাই ক্লিন আবার স্ট্যান্ডার্ড, সিম্পলের মধ্যে গর্জিয়াস। ঠিক আছে, অত ইফেক্টিভ এত কিছু দরকার নেই, কিন্তু আপনার যেন মার্জিন প্যাডিং গুলা, আপনার ফন্ট গুলা যেন ভালো হয়। ঠিক আছে, পিক্সেল পারফেক্ট যেন হয়, কোথাও বড় ছোট না হয়ে যায়, এগুলোকে মানুষ বেশি এখন ফলো করে। আপনি যে শ্যাডোটা ব্যবহার করবেন, শ্যাডোর কালারটা যেন পারফেক্টলি হয়, একটা ভিতরে একটা ঢুকে গেছে এরকম যেন না হয়। আগে একটা সময় ছিল যখন যত বেশি ইফেক্ট ব্যবহার করতেন তত মানুষে মনে করতো খুব ভালো একটা ওয়েবসাইট হয়েছে। এখন পাবেন না, চলে গেছে সেই যুগ। তারপরে শিখে রাখলাম যদি আজের যুগের কোনো লোক টোক পাওয়া যায়, কোনো বায়োটা, তাদেরকে দেওয়া যাবে। ডাউনলোড করে ফেলি, আমরা ওইখান থেকে ডাউনলোড করতে পারতাম, আমরা গিটহাব থেকে ডাউনলোড করতে পারি, যেখান থেকে খুশি। আমি গিটহাব নিয়ে কাজ করি তো এই জন্য এখান থেকে ডাউনলোড করতে একটু পছন্দ করি। কাট করেন, একটু খেয়াল করেন, এটা ব্যবহার করা একটু জটিল, এজন্য আমি একটু সহজ পদ্ধতি দেখাই দেবো যেন খুব ইজিলি করতে পারেন। স্টার্ট করি, আচ্ছা এটা স্টার্ট হোক, আমরা এখান থেকে ঘুরে আসি দেখি কিভাবে ব্যবহার করতে হয়। এখানে কোড পেন ডেমো, তার মানে এখানে একটা ডেমো দেখাচ্ছে। কোড পেন হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে গিয়ে কোড করা যায়, কোড করলে লাইভ তার প্রিভিউটা দেখা যায়। দেখে আসি আমরা। এই কোড পেন নিয়েও আমাদের অনেক সময় প্রয়োজন হয়। ঠিক আছে, কোড পেন নিয়ে, কারণ কোড পেন থেকে আমাদের কোড কপি করে করে নিয়ে কাজ করতে হয়। এখানে দেখেন বেচারা করে রাখছে, সে অন্যভাবে ইফেক্টিভ দিয়ে দিয়ে করে রাখছে। আপনি এখানে গিয়ে জাভাস্ক্রিপ্ট গুলো বুঝে টুঝে এখানে সেগুলো বুঝে বুঝে আপনি আপনার মতো চেঞ্জ করে তার আউটপুটটা দেখতে পারেন এখানে কেমন দেখাচ্ছে। যখন দেখবেন যে না পারফেক্ট আউটপুট দেখাচ্ছে, আস্তে করে কপি কোডগুলোকে কপি করে আপনার প্রজেক্টের ভিতরে পেস্ট করে দেবেন। বুঝাতে পারছি? এরকম আপনার W3 কোর্সও আছে, সেখানে সরাসরি কোড লেখা যায়। কোনটা এটা? হ্যাঁ, নিজে তৈরি করা হয়েছে। এখানে তারা কিছু কোড দিয়ে রাখছে, বুঝেন, কিছু কোড এখানে তারা দিয়ে রাখছে, এখানে কিছু কোড HTML দিয়ে রাখছে, CSS দিয়ে রাখছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখছে। এখানে মনে করে আপনি চেঞ্জ করলেন, যেমন উই 100, আমি 100 জায়গা করে দিলাম 200।
কি হলো দেখেন চেঞ্জ হয়ে গেছে, একটু লোড নিয়ে চেঞ্জ হয়ে গেছে। অপাসিটি ভ্যালু দেওয়া আছে 0.5, আমি করে দিলাম 1, একটু চেঞ্জ হচ্ছে, টের পাওয়া যায় একটু গাঢ় হয়ে গেছে। তো এরকম করে এখানে চেঞ্জ করবেন। সাইজ দেওয়া আছে ভ্যালু 3, আমি করে দিলাম 10। ওকে, ধরেন আমার এরকম কাজ করার পরে কাজটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট যেখানে যেখানে চেঞ্জ করছে সেটাকে কপি করে আমার প্রজেক্টে নিয়ে পেস্ট করে দিলাম, কাজটা সহজ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, সো মোটামুটি আমরা বুঝতে পারছি কোড প্যানটা কি। এখানে দেখেন কি লাগবে, তারা বলছে একটা আইডি লাগবে, যে আইডির নাম আছে particle.js। ওকে, আমরা আইডি পেয়ে গেছি। এরপরে জাস্ট particle.js নামে একটা জাভাস্ক্রিপ্টে লিংক আপ করাতে হবে বা ইনক্লুড করাতে হবে, আমরা করবো, অসুবিধা নেই। এরপরে এই দেখেন বিশাল বড় কোড লাগবে আমাদের, এই কোডগুলো আমাদের লাগবে। এরপরে এখানে দেখেন কোডগুলো কিন্তু আপনার অবজেক্ট আকারে, বিভিন্ন অবজেক্ট আকারে, এর নিচে আবার বলে দিয়েছে যে কোন অবজেক্টের কি কাজ, সব বলে দিয়েছে। আপনাদের মন মতো ঠান্ডা মাথায় বসে বসে পড়বেন আর কাজে খাটাবেন। আমরা জাস্ট প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস করার জন্য কিছু কাজ করে আসি। এখানে আমাদের কি লাগবে জানি, particle.js লাগবে। কপি করি, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা একটা কাজ করি, এখান থেকে দেখে আসি কই particle.js। ওকে, ডেমোস এর ভিতরে যাই, js, এখানে দেখেন app.js নামে একটা ফাইল আছে। এই app.js এর ভিতরে যে কোডগুলো আমাদের লাগবে না, ওখানে লম্বা একটা কোড দিয়ে দিয়েছে, এই কোডগুলো সব দেখবেন এখানে সেট করা। ওকে, তো এটা আমি কেমনে টের পাইছি, এই ফোল্ডারটা নিয়ে ঘাটছি, ঘাটার পরে কারণ তারা ডেমো তৈরি করছে, ডেমো তৈরি করার জন্য তারা তাদের সেই কোডগুলো ওইখান থেকে নিয়ে কোথাও না কোথাও ব্যবহার করা লাগছে, খুঁজে পেয়ে গেছে যে এখানে তারা ব্যবহার করছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এত কষ্ট করে না লিখে এই ফাইলটাকে আমরা লিঙ্ক করাই দিই, বুঝাতে পারছি? এই ফাইলটাকে লিঙ্ক করে দেবো, আমরা কষ্ট করে লিখতে যাব না। তো কি করব, এটাকে কপি করি, কপি করে আমাদের যে প্রজেক্ট পেস্ট করে দিই। আর আরেকটা আমাদের মূল যে ফাইলটা লাগবে সেটাও নিয়ে আসি, কই particle.min.js, এটাকে নিয়ে আসি। বুঝতেছেন তো সবাই? ইতিমধ্যে মনে হচ্ছে কেন আপনাদের? মনে আছে স্যার, বাসায় গিয়ে ভিডিও দেখে দেখে বুঝতে পারবো। আচ্ছা, যেভাবে ইচ্ছা বুঝে নিয়ে js ফার্স্টে আমাদের লিংক আপ করাইতে হবে particle.min.js। খেয়াল করেন, ওই যে বিশাল বড় একটা কোড, ওই কোডটা যদি আমাদের ম্যানুয়ালি লিখতে হতো, আমরা কোথায় লিখতাম? custom.js আছে না? তার মানে আমরা যে ফাইলটা লিংক আপ করেছি তার নিচে আমরা লিখতাম, বুঝাতে পারছি? এই ফাইলটার নিচে আমরা লিখতাম, তাই তো? সো আমরা একটা কাজ করে আমরা না লিখে ওই ফাইলটা এখানে লিংক আপ করে দিই, এই যে app.js যার ভিতরে ওই লেখাগুলো লেখা আছে সেটাকে আমরা লিংক আপ করে দিই। ওকে, এখানে দেখেন app.js এর উপরে এই যে দেখেন particle.js নামে একটা আইডি ধরানো আছে, এটা হচ্ছে আইডি, যে আইডির মাধ্যমে কাজ করছে। ওকে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরা, না বুঝলে অসুবিধা নেই, জাস্ট মনে রাখেন। এরপরে আমরা এই particle.js নিয়ে কিছু সিএসএস করি, না হলে তো অস্তিত্ব আসবে না। আইডি particle.js, সরি আমরা কোথায় লিখতেছি, এখানে এখানে লিখবো, তাই তো? এখানে আমি করে দিলাম উইথ সাপোজ 100%, হাইট করে দিলাম আমি 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে একটা কালার দিয়েছি,
সেভ করি, রিলোড করি, হয়ে গেল। দেয়নি, পার্টিকেল জেস আসছে। ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ইমেজ করে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফ্লোট লেফট করছি না আগেরগুলো, ফ্লোট লেফট করার কারণে উপরে চলে আসছে। আচ্ছা, সো এটাকে দেখেন কিছু প্রবলেম হচ্ছে যে নিচে পর্যন্ত এই পর্যন্ত আছে আমাদের পার্টিকেলের কাজ করতেছে, সেই কারণে এই পার্টিকেলটাকে করে দেবেন পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 0, লেফট থেকে 0। মুশকিল তো, দেখি কে ফোন দিচ্ছে। এই app.jss এর ভিতর ঢুকবেন, অপশনগুলো পাল্টাবেন, দেখবেন যে ভ্যালুগুলো চেঞ্জ করে করে কি অবস্থায় দাঁড়ায়। আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ইমেজ করলে ইমেজের উপরে এটা যা কিছু করতে পারেন, আপনার একটা জায়গা লাগবে, সেই জায়গা তৈরি করবেন, যার মাধ্যমে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, কি কি শিখলাম বলেন আজকে? এখানে দেখেন আরো অনেক কিছু আছে। নাসার ভিতরে যান, ঠিক আছে, আপনাকে সৌরজগতে পাঠিয়ে দেওয়া হবে। এর ভিতরে আরো আছে, ভাবেন ছোট জায়গা আচ্ছা, অনেক কিছু আছে যেটা আপনাদের সুবিধা হয়। এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা ইমেজ রাখছে যেন দেখতে মানে পিছনের আকর্ষণটা হয়। তো এগুলা যেটা ইচ্ছা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। স্যার আমরা এরকম যে কোনো প্লাগইন গুলো দেখার পর আমরা বুঝবো কি করে স্যার এটা এই প্লাগইন বা এটা কোনটা? সিম্পলি এটা দেখার পর আমরা এটা কোথায় ইউজ নাম করবেন, পাবো। এটা কোথায় ইউজ করবেন সেটা মাথায় হ্যাঁ, রাইট। ইউজের জায়গাটা আপনার মূলত যেমন মিক্সিটাপ একটা প্লাগইন ছিল, সো মিক্সিটাপ নাম মনে রাখা তো কষ্টকর। আপনার মনে রাখতে হবে যে কাজটা করে কি, কাজটা করে ফিল্টারিং কাজ করে। গুগলে সার্চ দেন যে করে ফিল্টার প্লাগইন, দেখে সার্চ দেন, খুঁজতে খুঁজতে দেখবেন মিক্সিটাপ চলে আসলো হাতের সামনে। ওটা বেবি সামনের দিকে থাকবে, যে পপুলার সামনের দিকে থাকবে। ক্লিয়ার? তো মিক্সিটাপটা ইদানিং একটু দুর্বল হয়ে যাচ্ছে, কারণ মিক্সিটাপের একটা প্রবলেম রয়ে গেছে, কমন করা যায় না। আচ্ছা, এরপর আর কিছু দেখবেন? আগাই গেছি, এটা কি করছি বলেন? স্মুথ স্ক্রল এটাও করে নেই, স্টিকি মেমোটা করছি, ক্লিক টু মুভ আইডি এটাও করে নেই, ঠিক আছে, রয়ে গেছে। ইভেন্ট বাইন্ডিং এটাও দেখাই নেই, জাভাস্ক্রিপ্টে ইভেন্ট বাইন্ডিং